মমতা ব্যানার্জি কি তদন্তের ঊর্ধ্বে না আইনের ঊর্ধ্বে যে ওর তার বাড়িতে সিআইডি যাবে না? মানে এত গাঁজা কেস 15 বছরে মমতা ব্যানার্জির বাংলার পুলিশ এবং কলকাতার পুলিশ দিয়েছিল, অত গাঁজার চাষ আফগানিস্তানেও হয় না। সার্বিক যদি কোনো প্রয়োজন থাকে বা অন্য কারোর যদি প্রয়োজন থাকে, তাহলে তুমি সেটা একদম ঘেঁটে করে দেবেন। ইন্ডির পিন্ডি তো চটকে দিয়েছে যদি কেউ, তার নাম তো মমতা ব্যানার্জি। মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, পশ্চিমবাংলার স্বার্থে, দেশের স্বার্থে যেন এই দলটা না থাকে, না টেকে, এই দলটা যেন যত শীঘ্রই সম্ভব যেন উঠে যায়, সেটা দেশের দশের জন্য মঙ্গল। নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি আজকে দাদাকে, তাপস রায়কে। দাদাকে প্রথমেই জানাই অভিনন্দন। সকাল থেকে প্রচুর শুভেচ্ছা বার্তা দাদার জন্য আসছে, তবুও জানাই আমাদের 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে দাদাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দাদাকে জিজ্ঞেস করবো প্রথমেই, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজির 12 বছর পূর্ণ হলো, সেটা নিয়ে কি বলবে? অভূতপূর্ব। এর পূর্বে প্রথম কথা, এতদিন টানা প্রধানমন্ত্রী ভারতবর্ষের কেউ ছিলেন না। দ্বিতীয়ত, তিনি যে জায়গায় ভারতবর্ষকে নিয়ে গেছেন, যে সমীহ আদায় করে নিয়েছেন বিশ্বের সকল দেশের স্টেটসম্যানদের কাছ থেকে, এবং ভারতবর্ষের যে প্রভূত উন্নতি হচ্ছে এবং হবে তার হাত ধরে, এটা একেবারে ভাবা যায় না। সুতরাং তার যে এক যুগ বা 12 বছর, এটা নিঃসন্দেহে ভারতবর্ষের ইতিহাসে একটা স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি হানা দিয়েছে, সেটা নিয়ে কি বলতে চান? মমতা ব্যানার্জি কি তদন্তের ঊর্ধ্বে না আইনের ঊর্ধ্বে যে ওর তার বাড়িতে সিআইডি যাবে না? উনি তো অন্যায়ভাবে বহু লোকের বাড়িতে সিআইডি, ডিডি, ইডি, সিবিআই এগুলো পাঠিয়েছিলেন। এখন তো কারণ রয়েছে। তাছাড়া বিষয়টা হলো যে উনি রাজ্যপালকেও ছাড়েননি, উনি সাধু সন্ত কার্তিক মহারাজকেও ছাড়েননি, উনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলিকেও ছাড়েননি, উনি যাদবপুরের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে ছাড়েননি। ওনার অপ্রিয় হলে, অপছন্দ হলেই সে মাওবাদী আর শ্লীলতাহানি কেস আর গাঁজা কেস। মানে এত গাঁজা কেস 15 বছরে মমতা ব্যানার্জির বাংলার পুলিশ এবং কলকাতার পুলিশ দিয়েছিল, অত গাঁজার চাষ আফগানিস্তানেও হয় না। তো সুতরাং তার বাড়িতে সিআইডি যাবে। তবে এটা কি একটা ডিসগ্রেসফুল ডিপারচার। পশ্চিমবাংলায় জন্মালে মরতে হবে। গণতন্ত্রে তুমি জিতবে, তুমি ক্ষমতায় যাবে এবং প্রস্তুত থাকতে হবে তোমাকে ক্ষমতা থেকে মানুষ না চাইলে গণদেবতা গণতন্ত্রের বন্দোবস্তে বা ব্যবস্থায় ওই ভুলভাল ভোটার লিস্টে আর পুলিশ আর গুন্ডাদের দিয়ে মমতা 11-র পরে যতগুলো নির্বাচন হয়েছে ততগুলো নির্বাচন তো এইভাবেই করেছিল, গুন্ডাদের দিয়ে, পুলিশ দিয়ে, আর এই ভুলভাল যে ভোটার লিস্ট। এবারে সেটা করা গেল না। নির্বাচনে পরাজয় যে স্বীকার করতে জানেন না, যিনি রিজাইন করলেন না, যিনি তার সাকসেসার বা পরের সরকার বা তার পরের মুখ্যমন্ত্রীকে যিনি শুভেচ্ছা জানালেন না, এটা কিন্তু কখনো ভারতবর্ষের রাজনীতিতে, পশ্চিমবাংলার রাজনীতিতে এবং কোনো রাজ্যে এই জিনিস হয়নি। তো সুতরাং সেই জন্যই তার এক আনসেরিমোনিয়াল ডিপারচার হলো। এই যে ইন্ডিয়া জোটের যে বৈঠক হলো, সেখানে আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেন না, কাউকে পাঠিয়ে দিতেন। এখন ওর দরকার, উনি পৌঁছচ্ছেন। এখন মমতার সমস্যাটা হচ্ছে যে মমতার প্রয়োজনে সবাই প্রাণ দাও, ঝাঁপিয়ে পড়ো, কিন্তু সার্বিক যদি কোনো প্রয়োজন থাকে বা অন্য কারোর যদি প্রয়োজন থাকে, তাহলে তুমি সেটা একদম ঘেঁটে করে দেবেন। ইন্ডির পিন্ডি তো চটকে দিয়েছে যদি কেউ, তার নাম তো মমতা ব্যানার্জি। এই যে তৃণমূল দল দুভাগে বিভক্ত হয়ে গেল, সেটা নিয়ে কি বলবেন? দুভাবে কি, 3 ভাগে 4 ভাগে বহুধা বিভক্ত হবে। আমাদের সেটা কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি না। আমি চাই এই দলটা
মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, পশ্চিমবাংলার স্বার্থে, দেশের স্বার্থে যেন এই দলটা না থাকে, না টেকে। এই দলটা যেন যত শীঘ্রই সম্ভব যেন উঠে যায়, সেটা দেশের দশের জন্যে মঙ্গল। যে নব তৃণমূল গঠন হলো, সেটা কি ওই যে পুরনো তৃণমূল ছিল তার কাছ থেকে কিছু আলাদা এক্সপেক্ট করছেন? সেটা আমি বলতে পারবো না, আমি এটা নিয়ে আমার বলা উচিত না। আমি এখন অবজার্ভ করছি, আমি এখন অবজারভার। গতকাল সব্যসাচী গ্রেপ্তার হয়েছে, তাকে ডিম ও গোবর ছুঁড়ে মারা হয়েছে। এর আগে অভিষেকের ক্ষেত্রেও আমরা সেটাই দেখেছি। সেটা নিয়ে কি বলতে চান? এই ঘটনাগুলো দুঃখজনক, কিন্তু এই ঘটনাগুলো ঘটলো কেন? কী ধরনের লেকচার বা কথাবার্তা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং অন্যরা বলেছিলেন? হাত ভেঙে দেবে, ঘরে ঢুকে মারবে, দুটো শ্মশান করে দিচ্ছে, অমিত শাহকে চ্যালেঞ্জ জানাচ্ছে, এবং ঘটিয়েও ছিল। এমন এহেন কি কোনো ইলেকশন গেছে 2011-র পরে? 13 থেকে শুরু হয়েছে, ত্রিস্তর পঞ্চায়েত হোক, পুরো নিগম হোক, পুরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, উপনির্বাচন হোক, যা রক্তপাতহীন, লাশহীন। তো এত বড় বড় কথা বলেছে, এই একটা দিক সামাল দিচ্ছি আমরা। আমাদের দলের রাজ্য সভাপতি, আমাদের সরকারের মুখ্যমন্ত্রী, আমরা সকল এমএলএরা, এমপিরা, তারা কোনো মতেই কিন্তু এই জিনিসগুলোকে হতে দিচ্ছি না। কিন্তু দুটো জিনিস, দুটো ঘটনা এটা মাথায় রাখতে হবে, যে যারা ভয়ঙ্কর অত্যাচার করেছিল, অন্যায় করেছিল, কারুর মাকে অসম্মান, কারুর বাবাকে মারধর, চড়থাপ্পড়, কারুর ভাই খুন হয়েছে, কারুর স্ত্রী বা বোন শ্লীলতাহানি হয়েছে, এখন সেই রাগগুলোর বহিঃপ্রকাশ কিছু কিছু ক্ষেত্রে ঘটছে। আরেকটা, আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের, আমরা যারা কর্মী বা জনপ্রতিনিধি, তাই তো বুঝে চলা উচিত আমাদের ব্যবহার, ভাষা, কথাবার্তা। এবং আমরা যদি যা খুশি তাই করি এবং নিজের বৈভব এবং নিজের অর্থ বাড়ানোর জন্যে এই সমস্ত মানুষের টাকা, সরকারের টাকা, কেন্দ্রের হোক রাজ্যের হোক, মানুষের টাকা, সেই টাকা যদি আমরা তছরূপ করে থেকে থাকি এবং সেটা যদি পরিলক্ষিত হয় 2011-র আগে একরকম, 2011-র পরে 26 পর্যন্ত আরেক রকম, তাহলে মানুষের ক্ষোভের এগুলো বহিঃপ্রকাশ। তবু আমি বলবো যে এটা না হলেই ভালো হতো, এই ধরনের ঘটনা। আমি এটার সঙ্গে সহমত পোষণ করি না, কিন্তু তথাপি আমি বলছি যে এদের যা রোয়াব ছিল, এরা যা করেছে, করিয়েছে, সেটারই বহিঃপ্রকাশ ঘটছে। আর সমস্ত জায়গায় তো আর পুলিশ, প্যারামিলিটারি দাঁড় করিয়ে দেখানো যাচ্ছে না, বা আমাদের উপস্থিতিও থাকছে না। যেমন আমি আমার কেন্দ্রে কোনো ঘটনা আমি সেই অর্থে ঘটতে দিইনি। 4 তারিখ সন্ধেবেলা থেকেই পুলিশের পেছনে লেগে রয়েছি, ছেলেদের পেছনে লেগে রয়েছি, এখানে যারা আছেন তারা জানেন। কিন্তু আমাদেরও কিন্তু যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা বিভিন্ন দলের জনপ্রতিনিধি, যে দলই হই না কেন, গণতন্ত্রে মাল্টিপার্টি সিস্টেমে তো সমস্ত দল থাকবে, বিরোধী দলও থাকবে, শাসক দলও থাকবে। তাদের যারা প্রতিনিধি এবং যারা নেতৃত্ব দেন, তাদের কিন্তু একটু বুঝে শুনে চলা উচিত। দুর্নীতির প্রশ্নে হোক আর দুর্বৃত্তায়নের প্রশ্নে হোক, এই দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন যখন চরমে যায়, তখন তো আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটে। পুনর্বাসন না দিয়ে এই হকার উচ্ছেদ, রেলের একটা জিনিস, রেলের একটা ব্যাপার জানি। আর একটা ব্যাপার, কিছুদিন আগে তো গত সরকারের মুখ্যমন্ত্রী তো এ সমস্ত এভিকশনের কথা, উচ্ছেদের কথা তো বলেছিলেন, তারপরে তিনি পিছিয়ে গেছিলেন। দুটো জিনিসই আমি হকারদেরও অনুরোধ করব, আর যাদের যারা মানে নেতৃত্ব দেন, তাদের যারা ইউনিয়ন, তাদেরও অনুরোধ করব, সকলকেই অনুরোধ করব যে একটা সমস্ত দিকটা কিন্তু আমাদের ভাবা উচিত। আজকে বিভিন্ন জায়গায় এই তৃণমূলের নেতারা, তৃণমূলের কাউন্সিলর, এমএলএ, এমপিরা, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শয়ে শয়ে হকার বসিয়ে দিয়েছে। এবং সেটা কিন্তু তারা হকারদের স্বার্থে নয়, নিজেদের স্বার্থে। হকারদের কাছ থেকে চাঁদা তোলে তারা, প্রতিদিন তারা হকারদের কাছ থেকে টাকা নেয়, প্রতিদিন, এবং সে অঙ্কটাও কিন্তু মোটা। তো এই ব্যাপারগুলো, এখন ব্যাপার হচ্ছে যে টোটাল যদি ফুটপাথ যদি অকুপায়েড হয়, হকিং তার একটা তো ডেফিনেশন আছে,
হকিং এর ডেফিনেশন আছে একটা। তারপরে অ্যাসফাল্টাম যে রোড, তারও কিয়দংশ অকুপাইড। আমাকে যেমন এই কদিন আগে কিছু রেলওয়ে হকার এসেছিলেন, আমি সঙ্গে সঙ্গে ডিআরএম শিয়ালদাকে আমি ফোন করলাম, তো আমাকে সঙ্গে সঙ্গে জানালো যে স্যার এ তো প্ল্যাটফর্মের মধ্যে সমস্ত বসে গেছে, তো প্ল্যাটফর্ম থেকে যারা ট্রেন থেকে নামছেন বা উঠছেন তাদের খুবই অসুবিধা হচ্ছে। তবুও তাকে আমি রিকোয়েস্ট করলাম, বললাম, কিন্তু বিষয়গুলো হলো এই 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 দৃষ্টিতেও তো দেখতে হবে। নিশ্চয়ই আমার মনে হয় যে আমাদের সরকার বা প্রশাসন এসব দিকেও দৃষ্টি দিচ্ছে। দাদাকে অসংখ্য ধন্যবাদ তার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য, তার আগামীর জন্য শুভেচ্ছা।